তোমার বয়স 30 পেরিয়েছে এবং তুমি হিসেব মতো এখনো তোমার বয়স অনুসারে অনেক কিছুই হয়তো করে উঠতে পারোনি। এর মানে কি তুমি কি বড্ড দেরি করে ফেলেছো? না, এই সমাজ শুধু তোমাকে দোষ দেখাতে জানে। তোমার চেষ্টা, তোমার যুদ্ধ কেউ দেখে না। চাকরি নেই, বিয়ে হয়নি, সেভিংস নেই, আরেকজনের সঙ্গে নিজের তুলনা করে করে তুমি নিজের স্বপ্ন ভুলে গেছো। যদি এমন হয়ে থাকে, এই ভিডিওতে করে আমরা আলোচনা করব শুধু এবং শুধুমাত্র তোমার জন্য। যদি তুমি ভাবো সবাই এগিয়ে যাচ্ছে আর আমি আটকে যাচ্ছি, জানো তো, এটা একেবারেই তোমার একার জীবন বা তোমার একার লড়াই নয়। 30 বছর বয়সে একটা পুরো প্রজন্ম থেমে যাচ্ছে হতাশার পাহাড়ের কাছে এবং তারা চাপা পড়ে যাচ্ছে এই সমস্ত এক্সপেকটেশনস এর কাছে। কিন্তু সেই হতাশা কেন আসে, কিসের অভাবে আসে, আর কিভাবে সেখান থেকে মাথা তুলে দাঁড়াতে হয়, আজ আমরা করে সেটাই খুঁজে বের করার চেষ্টা করব। এখনো সময় আছে, শুধু দরকার নিজের চিন্তা পাল্টানোর, দৃষ্টিভঙ্গি বদলানোর। আর সেই শুরুটা হতে পারে এই ভিডিওটার থেকেই। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব যে 30+ এজে আমাদের ছেলে হোক বা মেয়ে, মোটের উপর কোন কোন প্রধান 10টা সমস্যা আছে যেগুলো তাদের হতাশার কারণ হচ্ছে। আগে আমরা সমস্যাগুলো আইডেন্টিফাই করব, তারপরে সেখান থেকে বেরোবার পথগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের সেটা ভীষণ ভীষণ উপকারে লাগবে। তো হতাশার প্রথম কারণ হচ্ছে কর্মসংস্থানের অনিশ্চয়তা এবং বেকারত্ব। 30 বছর পার হয়ে গেলেও অনেকেই এখনো চাকরি পাচ্ছে না, কাজ পাচ্ছে না, পছন্দ মতো ক্যারিয়ার গড়ে তুলতে ব্যর্থ হচ্ছে এবং চারপাশের চাপ, আত্মীয় প্রতিবেশীদের প্রশ্ন একসময় নিজের উপর আত্মবিশ্বাসহীনতা এবং হতাশার কারণ হচ্ছে। দ্বিতীয় যে কারণটা, সেটা হচ্ছে আর্থিক অনিশ্চয়তা এবং সঞ্চয়ের অভাব। নিজের উপার্জন নেই বা মাসের শেষে পর্যাপ্ত সেভিংস নেই। এটাই কিন্তু সব থেকে বড় আত্মবিশ্বাস কাঁপিয়ে দেওয়ার কারণ। সমাজের চোখে তুমি তখনও ফেইল্ড, অর্থাৎ তোমার জীবনে যে কাঙ্ক্ষিত জায়গাটা তোমার পাওয়ার ছিল বলে সমাজ মনে করছে তুমি সেখানে যেতে পারোনি, অন্তত আর্থিকভাবে তো পৌঁছতেই পারোনি। ফলে এটাও তোমার মনে একটা হতাশা সঞ্চয় করছে। তৃতীয় যে পয়েন্ট, সেটা হচ্ছে সফল বন্ধুদের সঙ্গে তুলনা করো। দেখো, তুমি চাও বা না চাও, এই যে সামনে দিয়ে বন্ধু গাড়ি কিনছে, বিয়ে করছে, বিদেশে যাচ্ছে, আর তুমি ভালো একটা স্টুডেন্ট হওয়া সত্ত্বেও তুমি কিন্তু এখনো স্ট্রাগল করে যাচ্ছ। এবং সত্যি কথা হলো, এই তুলনা কিন্তু বিষের মতো ধীরে ধীরে আত্মবিশ্বাসকে তোমার শেষ করে দিচ্ছে। তুমি ভাবছো তুমি ডিজার্ভিং ছিলে কিন্তু পেলে না, তুমি এখনো পারছো না, তুমি এখনো স্ট্রাগল করছো, আর কবে হবে, হতাশাগ্রস্ত হচ্ছ। চতুর্থ যে পয়েন্ট, যেটা তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, সেটা হচ্ছে পারিবারিক চাপ ও অপমান। তুই কি করছিস রে এখনো, তুমি কি করছো এখনো, এই একটাই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ভাবে তোমাকে মানসিকভাবে ভেঙে ফেলছে। পরিবারের তুলনা, অসম্মান আর প্রত্যাশার ভার, এটা তোমাকে অসহনীয় হয়ে উঠছে তোমার কাছে। তুমি আর সহ্য করতে পারছো না, তুমি আর নিতে পারছো না, কারণ তুমি তো চেষ্টা করে যাচ্ছ, শুধু কাঙ্ক্ষিত ফলাফল আসছে না। তাই তুমি হয়তো ভেতরে ভেতরে ভেঙে পড়েছো, বিশেষ করে সেই কথাগুলোর কাছে, সেই সমালোচনাগুলোর কাছে যেগুলো তোমার নিজের মানুষজন তোমাকে করছেন, যে প্রশ্নগুলো তারা আঙুল তুলে তোমার চোখের দিকে তাকিয়ে দিচ্ছেন। পঞ্চম যে পয়েন্টটি, যেটা সবার ক্ষেত্রে আমাদের ভীষণ রকম প্রভাব ফেলে, সেটা হচ্ছে সম্পর্কের ব্যর্থতা এবং একাকিত্ব। 30 বছরের একটি ছেলে, তার কাছে কোনো পোক্ত কর্মসংস্থান নেই, সে তার ভালোবাসার মানুষটিকে কোন নিশ্চয়তায় বিয়ে করবে? 30 বছরের একটি মেয়ে, সে তখনো নিজের পায়ের খুঁটি জোরালো করতে পারেনি বা ইভেন সে তার পরিবারকে মানিয়ে নিতে পারেনি, এখন তার পক্ষেও কিন্তু বিয়েটা করা তাদের অমতে অসম্ভব হয়ে পড়ছে।
ভালোবাসার মানুষকে ছেড়ে যাওয়া বা তারা যে কারণে ছেড়ে যাচ্ছে এই সবটা মেনে নিতে পারা কিন্তু এই বয়সে এসে বড্ড বেশি অসুবিধের হয় বা অসম্ভব হয়ে পড়ে। সে হয়তো কাউকে পেয়ে গেছে, সে হয়তো জীবনে সেটেলড, এইটা আরো তোমাকে যন্ত্রণা দিচ্ছে। তুমি ধীরে ধীরে সমস্ত মানুষ থেকে, সমস্ত বন্ধু বান্ধব থেকে, সমস্ত পরিচিত পরিসর থেকে এবং খানিকটা নিজের থেকেও নিজেকে আলাদা করে নিচ্ছ, একা হয়ে যাচ্ছ এবং এই একা থাকার কষ্ট থেকে জন্ম দিচ্ছে তোমার ভেতরে গভীর হতাশা। পরের যে বিষয়টা সেটা হচ্ছে শরীর ও মনের ক্লান্তি। দেখো 6 নম্বর এই পয়েন্টটা কিন্তু সত্যি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কেননা সারাদিন তুমি যখন কোনোভাবে হতাশাগ্রস্ত হয়ে আছো তখন তোমার সারাটা দিনের অধিকাংশ সময়টা হয়তো স্ক্রিনে কেটে যাচ্ছে। তুমি হয়তো মোবাইল, ল্যাপটপ বা যে কোনো স্ক্রিন তুমি ব্যবহার করছো। তুমি বিশ্রামহীন ভাবে তুমি চেষ্টা করে যাচ্ছ, নিজের মতো করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। তোমার পর্যাপ্ত ঘুম হচ্ছে না, তুমি ক্লান্ত হচ্ছ এবং এই সব মিলে এই হতাশ হয়ে যাওয়া ভেতরে থাকা যে মানুষটা, এই সব কিছু মিলে এক অদ্ভুত দুঃখ বোধ এবং বিষণ্ণতা সঞ্চার করছে তোমার মনে এবং তুমি নিজেকে আর ঠিক রাখতে পারছো না। হয়তো রাতের বেলা চোখের থেকে কয়েক ফোঁটা জল তোমার বালিশে কিন্তু চুইয়ে পড়ছে। 7ম পয়েন্টটা যেটা তোমাকে হতাশ করছে সেটা হচ্ছে নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলা। একটা সময় মানুষ ভাবতেই থাকে আমি কিছুই করে উঠতে বোধহয় পারবো না। যখন তোমার এই 30 পেরোনো বয়স তখন তুমি সব থেকে বেশি সংশয় এবং সন্দিহান অবস্থায় থাকো, বোধহয় আর আমার দ্বারা কিছু হবে না। এই ভাবনাটা তোমাকে কিছু করতে আর অনুপ্রাণিত করছে না। তুমি কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছ নিজের ভেতর। 8ম যে পয়েন্ট সেটা হচ্ছে সঠিক দিক নির্দেশনার অভাব। দেখো 30+ পেরিয়ে এসছো, এজ তোমার তোমার বয়স হয়েছে 30-এর বেশি, অর্থাৎ তুমি এই 30 বছরের আগে পর্যন্ত প্রায় সমস্ত ধরনের সম্ভাব্য পথকে খতিয়ে দেখার চেষ্টা করেছো বেশিরভাগটাই, এবং তৎসত্ত্বেও যখন তোমার কিছু হচ্ছে না তখন তোমাকে কি করতে হবে, কোথা থেকে আবার শুরু করতে হবে, এই নিয়ে তোমার ভিতরে কনফিউশন রয়েছে এবং এটা তুমি বারবার তোমার প্রতি মনে হচ্ছে, তোমার নিজের প্রতি, যে তুমি যা কিছুই করছো সেটাই বোধহয় প্রত্যেকটা ভুল সিদ্ধান্ত এবং এই বারবার ফলাফলে নেতিবাচকতা আসা, তুমি ফেল করা তোমার প্রত্যেকটা প্ল্যান তোমাকে কিন্তু হতাশ করছে। 9ম যে পয়েন্টটি রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট, সোশ্যাল মিডিয়ার কৃত্রিম সাফল্য। যেটা দেখানো হয় সেটা কিন্তু আসল নয়। এই সত্যি কথাটা তুমি বিশ্বাস করতে হয়তো পারছো না, কারণ যে ফ্ল্যামবয়েন্স দেখানো হচ্ছে চতুর্দিকে, যে বিশাল সাফল্য, বৈভব, ঐতিহ্য ইত্যাদি দেখানো হচ্ছে, সেটা তুমি কিছু না কিছু তোমাকে ক্লান্ত করে দিচ্ছে মানসিকভাবে। তোমার মনে হচ্ছে আমি বোধহয় আর পেরে উঠবো না। ইনস্টাগ্রামে সবাই সুখী, ফেসবুকে সবাই প্রায় সফল, শুধু তুমি যখন নিজেকে দেখছো তোমার নিজেকে শুধু ব্যর্থ মনে হচ্ছে। কিন্তু এই পোস্টের পেছনে যতগুলো পোস্ট তুমি এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় দেখছো তার বাস্তবতা তুমি ভুলে যাচ্ছ এবং তুমি কোথাও না কোথাও নিজেকে তাদের তুলনায় তুচ্ছ মনে করছো। ফলে তোমার কিন্তু ভীষণ রকম হতাশা বাড়ছে এবং সবশেষে যেটা তোমাকে ভীষণ রকম ভাবে হতাশ করছে সেটা হচ্ছে নিজের লক্ষ্যে স্থির না থাকা। অসংখ্যবার চেষ্টা করেছো, অসংখ্যবার চেষ্টা করছো, কিন্তু তুমি সফল হচ্ছ না। কিন্তু তৎসত্ত্বেও তুমি নিজের লক্ষ্যটা তুমি কিন্তু সম্ভবত বারবার বদলে ফেলছো। মনে রাখবে, যখন কোনো নির্দিষ্ট জীবনে লক্ষ্য থাকে না তখন প্রতিদিনের জীবন কিন্তু একটা ঘুরন্ত চাকায় আটকে যায়। কোন দিকে যাব কিছুই জানো না এবং এই দিশাহীনতা তোমার কিন্তু জীবনে মূল হতাশার কারণ। এবং এখানে তোমার যদি জীবন সত্যি এলোমেলো লাগছে, সময়, সম্পর্ক, ক্যারিয়ার সবকিছু যদি তোমার গন্ডগোল হয়ে পড়েছে, ছড়িয়ে ফেলেছো পুরোপুরি, নিজেকে বারবার হারিয়ে ফেলছো, হতাশার ভেতরে একদম বুঁদ হয়ে ডুবে গেছো, তাহলে থামো। এবার নিজের জীবনকে নতুন করে শুরু করার বোধহয় সময় এসছে। কেয়ার অফ লাইফ 4র্থ সেশন শুরু হচ্ছে অক্টোবর 2025 থেকে। এখানে সপ্তাহে একটা করে আমরা সেশন নেব, লাইভ সেশন। জীবনকে গুছিয়ে তোলার এক সম্পূর্ণ রোড ম্যাপ থাকবে তাতে। কথা হবে সম্পর্ক, সময় ব্যবস্থাপনা, ক্যারিয়ার, মানসিক স্বাস্থ্য, অর্থনীতি, পড়াশুনো, কর্মসংস্থান, সবকিছু নিয়ে।
আর সবচেয়ে বড় কথা হলো, তোমার সমস্যার সমাধান হবে পদ্ধতিগতভাবে। থাকবে একজন অভিজ্ঞ পরামর্শদাতা, যিনি শুধু তোমার কথা শুনবেন এবং তোমার সমস্যা অনুসারে সমাধানের চেষ্টা করবেন। থাকবেন একটা সহায়ক দল, যারা সত্যিই তোমাকে বদলাতে সাহায্য করবে, তোমার একটা পজিটিভিটি দেবে। 2025 সালে এই শেষ লগ্নে তোমার যদি মনে হয় নিজেকে একটা রিসেট চান্স দেওয়ার আছে, তাহলে কেয়ার অফ লাইফের সেশনে যুক্ত হতে পারো। এই চান্সটা মিস করো না। আমরা চতুর্থ সেশনের জন্য মাত্র 100টা সিট রাখছি। যারা সবার আগে এনরোল করবে শুধু তাদেরই সুযোগ দেওয়া হবে, এবং এটা শুরু হবে অক্টোবর মাস থেকে। এবং এটার জন্য মাসিক সাম্মানিক মাত্র 89 টাকা, মাত্র 89 রুপিসে তোমরা কিন্তু এই সুযোগটা পেয়ে যাচ্ছ। তো স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে তোমাদের সঙ্গে ক্লাসের মধ্যে দেখা হচ্ছে। তো এর থেকে বেরিয়ে আসার উপায় কি? এই হতাশা যারা 30-এর বেশি সময়, বছরের বেশি সময় ধরে এই হতাশা যাপন করছে, তাদের কাছে কোন কার্যকর উপায়গুলো আছে যেগুলো তারা অনুসরণ করলে তোমরা এই হতাশা থেকে বেরোতে পারবে? এখানে আমাদের আসল আলোচনাটা শুরু হচ্ছে। দেখো, এই হতাশা থেকে বেরিয়ে আসা 10টা আমরা আজকে কার্যকরী উপায় নিয়ে আলোচনা করব। প্রথম যে পয়েন্টটা, সেটা নিজেকে বিশ্বাস করাতে হবে। নিজের সঙ্গে সবার আগে তুলনা করো, অন্য কারুর সঙ্গে না। তুমি আজ যে অবস্থায় আছো, কাল তার থেকে 1 ইঞ্চি হলেও এগিয়ে গেলে সেটাই তোমার সাফল্য। এটা ম্যান্ডেটারি নয় যে তোমাকে সবসময় কাগজে কলমে ভীষণ রকম সফল হতে হবে। তুমি আজকে তোমার যদি একটা চাকরির পরীক্ষা দাও, সেখানে তোমার যদি কাট অফ 130 ওঠে এবং তুমি প্রথম পরীক্ষা প্রথমবার দেওয়ার পরে সেখানে যদি তোমার 105 বা 110 স্কোর হয়ে থাকে, এবারের পরীক্ষাতে তুমি যদি সেটা দিয়ে 125-এর কাছাকাছি আসো, তুমি 130 পেলে না, হয়তো তুমি স্বাভাবিকভাবে ব্যর্থ হলে, কিন্তু তুমি অনেকটা এগিয়ে এসছো, এটাকে কিন্তু স্বীকৃতি দিতে হবে। সুতরাং তোমার তুলনা তোমার নিজেকে করতে হবে, কারণ যখন তুমি এটা বিশ্বাস করবে, সবাই ওই কাট অফটা দেখছে, সবাই দেখছে তুমি পারলে না, কিন্তু তোমাকে দেখতে হবে তুমি পূর্ববর্তী পরীক্ষার থেকে এবারের পরীক্ষাতে এগিয়েছো কিনা। যখন তুমি নিজেকে তুলনা করবে, তখন তোমার জীবনের দিকে ফোকাসটা আসবে, তুমি তখন উন্নতির দিকে বিশ্বাস রাখবে, এবং এইটা তোমাকে ভীষণ রকম মনোবল দেবে হতাশা থেকে বেরিয়ে আসতে। 30 বছর বয়সে যে দ্বিতীয় পথটা তোমরা অবলম্বন করতে পারো নিজেদেরকে হতাশা থেকে বের করে আনতে এবং সামনের দিকে এগিয়ে যেতে, সেটা হচ্ছে ডেইলি স্মল উইন্স এর উপরে ফোকাস করা। ডেইলি স্মল উইন্স মানে, দেখো, আমরা সবসময় ভাবি গ্র্যান্ডিওর বড় কিছু যদি আমরা পাই তবেই বোধহয় আমাদের সফল বলে আমরা মনে করব। দেখো, বড় কিছু না পারলেও প্রতিদিন একটা ছোট কাজ যদি সম্পন্ন করো, একটা বই পড়ো, একটু এক্সারসাইজ করো, রেজিউমে আপডেট করো, নতুন কিছু শেখো, তাহলে তুমি দেখবে এই ছোট ছোট যে সাফল্যগুলোকে জমতে জমতে তোমার ভেতরে একটা বিশাল বড় সাফল্যের সঞ্চার করছে। এবং সেই সাফল্যটা সব থেকে বড় যেটা তুমি বুঝতে পারবে, হতাশাটা তোমার কেটে যাচ্ছে, তুমি বিশ্বাস ফিরে পাচ্ছ নিজের উপরে। তৃতীয় যে বিষয়টা তোমার জীবনে আছে, এই হতাশাময় জীবনে 30 বছর অতিক্রান্ত হওয়ার পরে যে হতাশাটা তোমার মধ্যে আছে সেটা থেকে বেরিয়ে আসতে পারবে, সেটা তখনই সম্ভব যখন নিজের লক্ষ্য নির্ধারণ করতে পারবে এবং ছোট করে শুরু করতে পারবে। হতে পারে তুমি এখন অব্দি পথ আহ বহু বহু পথে তুমি শুরু করেছো, সেখানে তুমি বড় সাফল্যের জন্য চেষ্টা করেছো। কোথা থেকে শুরু করব সেটা আর ভেবে বসে থেকো না। ছোট্ট একটা স্কিল শেখো এবং সেটাকে রুটিন বানিয়ে চুপচাপ ফলো করে যাও, দিন প্রতিদিন, ডে ইন অ্যান্ড ডে আউট। এবং এইটা তুমি নিজেকে তোমার পূর্ববর্তী অভ্যাস থেকে পাল্টে ফেলতে তোমাকে সাহায্য করবে, অর্থাৎ তুমি একটা নিজের মধ্যে একটা নতুন তুমিকে আবিষ্কার করবে, এবং এটাই তোমার সামনে নতুন পথ খুলে দেবে। চতুর্থ যে পয়েন্টটা তোমরা ফলো আপ করতে পারো, যারা হতাশ হয়ে আছো, আশা করি তোমাদের হতাশা থাকবে না, নিজের মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দাও। একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, মন দিয়ে শুনবে। একটা ছোট্ট কথা, শুধু দুটো শব্দ, তুমি গুরুত্বপূর্ণ। তুমি গুরুত্বপূর্ণ, তোমার থেকে বেশি গুরুত্ব আর এই মুহূর্তে কারণ নেই। কারণ এই মুহূর্তে সবার আগে যদি কোনো ইম্পর্টেন্ট প্রজেক্ট তোমাকে নিতে হয়, এই হতাশাগ্রস্ত মানুষটাকে নিজের হতাশা থেকে বের করে আনা, এবং সেখানে দিনে অন্তত 30 মিনিট নিজের জন্য রাখো। 24টা ঘন্টা তো, তুমি 23 ঘন্টা 30 মিনিট অন্যান্য সমস্ত কাজের জন্য রাখো, অসুবিধা নেই, কিন্তু 30 মিনিট নিজের জন্য রাখো। এই 30 মিনিটে তুমি নিজের সঙ্গে বসো, মেডিটেশন করো, গান শোনো, জার্নাল লেখো, নিজের মনকে বুঝতে শেখো। যখনই তুমি নিজের মনকে বুঝতে শিখবে, নিজের মনকে অনুভব করতে শিখবে,
তোমার কি চাই এবং তুমি কিভাবে সেটা পারো একদম দিনের আলোর মতো স্পষ্ট দেখতে পাবে। পঞ্চম যেটা, সেটা হচ্ছে ফোনটাকে নামিয়ে রাখো। বই তোলো, খাতা তোলো, কলম তোলো। সোশ্যাল মিডিয়া দুঃখের একটা বিশাল বড় ফুয়েলের কারণ, অর্থাৎ দুঃখের জ্বালানি তুমি এখানেই পাচ্ছ। যত কন্টেন্ট তুমি দেখছো সেটা তোমাকে বিনোদনের অছিলায় দুর্বল করে যাচ্ছে। জ্ঞান ভিত্তিক কোনো ভিডিও যদি থাকে সেটা দেখো, যেমন এরকম আমাদের আলোচনার কোনো ভিডিও, এতে তোমাকে আপলিফট করতে সাহায্য করবে, তোমার উঠতে তোমাকে সাহায্য করবে। এতে তোমার মনটা পাল্টাবে, তোমার মস্তিষ্কের ধারণ ক্ষমতা বদলাবে, তোমাকে ভাবতে সাহায্য করবে অন্যভাবে, যেটা তোমার উপকারে লাগবে। না হলে সমস্ত কিছু ত্যাগ করো, ফোন ত্যাগ করো, ডিজিটাল মিডিয়া থেকে একটুখানি বেরিয়ে এসো, একটুখানি প্রকৃতির মাঝে থাকো। তুমি দেখবে হঠাৎ করে এক অন্য তুমিকে আবিষ্কার করছো, যে তুমিকে তুমি অনেক দিন হারিয়ে ফেলেছিলে। ষষ্ঠ যে পয়েন্টটা আছে, যেটা তোমাকে ভীষণ রকম ভাবে সাহায্য করবে জীবনে এগিয়ে যাওয়ার পথে হতাশার থেকে বেরোতে, সেটা হচ্ছে নতুন একটা স্কিল শেখো। দেখো, সেটা কোনো ক্ষেত্রে কন্টেন্ট রাইটিং শিখতে পারো, কোনো জায়গায় একটা বাঁশি শিখতে পারো, কোনো জায়গায় একটু আঁকা শিখতে পারো। কেউ কারুর যদি নাচের প্রতি বা কোনো আবৃত্তি শেখার প্রতি কারুর প্রবণতা থাকে, ইচ্ছে থাকে, অনেক ছোটবেলায় হয়তো ভেবেছিলে বা কখনো মনে হয়েছিল এটা শিখতে পারি, বা ইভেন কেউ কারুর যদি মনে হয় আমি ফ্রেঞ্চ শিখবো, আমি স্প্যানিশ শিখবো, সেটাও তুমি করতে পারো। এই যে নতুন একটা শেখার সূচনা, এটা কিন্তু তোমার মধ্যে একটা ভালো লাগার সঞ্চার করবে। তুমি যে হতাশ হয়ে বসে আছো না ঘরের মধ্যে, সেটা আর থাকবে না। এই স্কিলটাই তোমার কাছে উল্টে একটা আর্থিক চাবিকাঠিও হতে পারে। যে নতুন কিছু শিখছে সেটা মনিটাইজ করে নিতে পারে পরবর্তী ক্ষেত্রে, ফলে তোমার এই ক্ষেত্রে আর নেগেটিভিটি কিন্তু থাকবে না। সপ্তম যে পয়েন্টটা হতাশা থেকে দূর হবার, সেটা হচ্ছে শরীর এবং মনের সংযোগ তৈরি করো, সমন্বয় তৈরি করো। ওয়ার্কআউট করো, হাঁটো, ঘুম ঠিক করো, এক সময় ঘুম থেকে ওঠো, এক সময় ঘুমোতে যাও, খাওয়া দাওয়া ঠিক করো, শরীর ভালো রাখো, নিজেকে একটা পাল্টে ফেলা ব্যক্তিতে পরিণত করো। যখন তুমি এটা করবে, তখন তুমি এই পজিটিভিটিটা ভীষণ রকম ভাবে নিজের ভেতর অনুভব করবে। অষ্টম যে পয়েন্টটা আছে, সেটা হচ্ছে জীবনের জন্য কঠিন জটিল রুটিন বানিও না। এতদিন অনেক কিছু করে নিয়েছো, এরপর জীবনকে সিম্পলিফাই করো, সহজ করো। সহজ রুটিন বানাও এবং সেটাকে মেনে চলতে চেষ্টা করো। একটা সাধারণ রুটিন, যেখানে ঘুম থাকবে, খাওয়া থাকবে, কাজের সময় নির্ধারিত থাকবে, এবং এইটা সিম্পল ওয়েতে যখন তুমি মেনটেন করতে থাকবে, জীবনে শৃঙ্খলা ফিরে আসবে। আর তোমার কোথাও দিয়ে হতাশা যেন গলে যেতে শুরু করবে, তোমার জীবনে আর হতাশা থাকবে না, কারণ তুমি অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে শুরু করছো জীবনে, সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে শুরু করছো জীবনে। যার ফলে তোমার এই মন এবং শরীরের সমন্বয়ের ফলে তুমি যখন রুটিনটাকে অনুসরণ করছো, তুমি তখন দেখবে একটা ভালো জীবন পাচ্ছ, আলোর জীবন পাচ্ছ। নবম যে পয়েন্টটা, সেটা হচ্ছে তোমার মতো মানুষের গল্প পড়ো, তোমার মতো মানুষের গল্প শোনো। এটা কেউ বলবে না, আমরা বলছি। এটার কারণ হলো, যারা 30+ বয়সে সফল হয়েছে তাদের কথা আমি বলছি। যারা 30-এর পরে গিয়ে পেরেছে তাদের গল্প শোনো, তাদের কথা, তাদের জীবনকে আবিষ্কার করার চেষ্টা করো, অনুসন্ধিৎসু থাকো তাদের জীবন সম্পর্কে। এবং তাদের কথা শুনলে তুমি বুঝতে পারবে হয়তো তোমার কোথায় কোথায় ভুল হচ্ছে। তুমি নিজেকে আইডেন্টিফাই করতে পারবে, চিহ্নিত করতে পারবে যে তোমার ভুলগুলো কোথায় হচ্ছে, এবং এটা তোমাকে কিন্তু বৃহত্তর অর্থে পাড়িয়ে দিতে সাহায্য করবে। দেখো, জীবন কিন্তু শেষ হয়ে যায় না, জীবনকে আমরা ফুরিয়ে ফেলি। মন দিয়ে শোনো কথাটা। তুমি যদি নিজের স্টার্টিং পয়েন্টটা জানো, সেটা যে কোনো এজেই হতে পারে, যতটা পেরিয়ে এসছো সেটা তোমার অতীত ছিল। আমরা কেউ আমাদের অতীত এবং ভবিষ্যৎকে বদলাতে পারি না বর্তমানে থেকে। আমরা বর্তমানটাতে কোনো কাজ করতে পারি, যার ফলে আমাদের ভবিষ্যৎ কিন্তু প্রভাবিত হতে পারে, সেটা করতে পারি। ফলে জীবনটা এখন তোমার হাতে আছে, তুমি যেমনটা করবে তুমি তেমনটা বদলাতে কিন্তু পারবে। সবশেষে 10 নম্বর পয়েন্ট, এই হতাশাময় জীবন থেকে বেরিয়ে আসার জন্য খুব ইম্পর্টেন্ট। হতে পারে অতীতে তোমার কোনো ভুল কাজ ছিল, হতে পারে তুমি নিজেকে কোনো কাজের জন্য ক্ষমা করতে পারোনি, তোমার এখনো আফসোস হয়, হতাশা আসে, তোমার মন ভালো থাকে না ইত্যাদির জন্য। কিন্তু ভাই, একটা সিম্পল কথা মনে রাখবে, 10 নম্বর যে পয়েন্টটা বলছি, নিজেকে ক্ষমা করে দাও এবং আবার শুরু করো। তুমি যদি নিজেকে ক্ষমা করে দাও, তুমি যদি আবার নতুন করে শুরু করো, তাহলে তোমার ভেতরে যে অপরাধ বোধ, যে আফসোসটা রয়েছে না, সেটা পুরোপুরি ডিমিনিশ হয়ে যাবে।
এবং তুমি নিজেকে একটা নতুন স্টার্ট দিতে মন থেকে জোর পাবে। যত ভুলই করো না কেন, ক্ষমা করে দাও নিজেকে। প্রতিদিনই একটা নতুন সুযোগ। আবার শুরু করতে কোনোদিন কখনো কোনোভাবে দ্বিধা করো না। শেষে একটা ছোট্ট কথা বলতে চাইছি, তোমার ব্যর্থতা কেউ মনে রাখবে না যদি তুমি সফল হয়ে যাও। সেটা তুমি 30-এ হও, 33-এ হও, 35-এ হয় অথবা 40-এ, ম্যাটার করে না। কিন্তু তুমি যদি থেমে যাও, যদি এই হতাশাময় জীবনটাকেই তোমার স্থিতিশীল জীবন বলে ভেবে নাও, তুমি যদি থেমে যাও এখানে, তবে এই সমাজ তোমার ব্যর্থতা দিয়েই তোমাকে চিরটা কাল বিচার করে যাবে যে তুমি একটা ব্যর্থ মানুষ। এটা তোমার উপরে যে তোমার 30 বছর বয়স হয়েছে বলে তোমার গল্পটা শেষ করে দেবে, নাকি এটাকে তোমার রিডেমশন আর্ক হিসেবে শুরু করবে, নতুন করে শুরু করার জন্য একটা নতুন স্টার্ট দেবে নিজেকে। সবাই যেখানে থেমে যায়, তুমি সেখান থেকেই কিন্তু শুরু করো। তাহলে তুমি সবার কাছে, পৃথিবীর কাছে, মানুষের কাছে, সমাজের কাছে, পরিবারের কাছে, সব থেকে বড় বেশি নিজের কাছে নিজেই একটা উদাহরণ হয়ে থাকবে। তোমার ভালো হোক, তুমি সফল হও, এই প্রার্থনা করি। পরে ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত লেগে থাকো, যেতে থাকো।